হাতি দিলে না, হাতি দিলে না, এই যে একটা তীব্র চিৎকার, একটা গভীর অপমানবোধ, ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। একটা মানুষের অভিমান যখন তার সব কিছু কেড়ে নেয়, তখন তার কাছে আর কী বা পড়ে থাকে। তো আজকে আমরা ডুব দেব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সেই অসাধারণ ছোট গল্প আদরিনীর গভীরে। এখন এটা কিন্তু শুধু একটা হাতি আর তার মালিকের গল্প না, এর আড়ালে লুকিয়ে আছে সম্মান, ভালোবাসা আর সবচেয়ে বড় কথা, একরোখা অভিমানের এক করুণ পরিণতির কথা। গল্পের ঠিক মাঝখানে যিনি আছেন তিনি হলেন জয়রাম মুখোপাধ্যায়, পেশায় একজন নামকরা মুক্তার। আর তার দুটো জিনিস ছিল দেখার মতো, এক তার সম্মানবোধ আর দুই তার মেজাজ। আর বিশ্বাস করুন, এই দুটো জিনিসই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। জয়রাম মুখোপাধ্যায়ের চরিত্রটা ছিল বেশ অদ্ভুত, মানে দুটো দিক ছিল তার। একদিকে মনটা ছিল একদম ফুলের মতো নরম, স্নেহ মমতায় ভরা, আবার অন্যদিকে সামান্য একটু ১৯-২০ হলেই, মানে এতটুকু অপমান হলেই মেজাজটা একেবারে আগুনের মতো জ্বলে উঠত। তার এই দুটো রূপই তাকে চালিয়ে নিয়ে গেছে, আবার এই কারণে কিন্তু শেষে তার পতনও হয়েছে। এখন জয়রামকে যদি বুঝতে হয়, তাহলে অভিমান শব্দটা বোঝাটা খুব দরকার। এটা কিন্তু শুধু রাগারাগি নয়, একদমই না। এটা তার থেকে অনেক গভীর একটা অনুভূতি। মানে যখন সম্মানহানির সাথে একটা গভীর কষ্ট মিশে যায়, বিশেষ করে যখন কাছের বা সম্মানীয় কেউ আঘাত করে, তখন যে অনুভূতিটা হয় সেটাই অভিমান। আর জয়রামের জীবনের প্রায় প্রত্যেকটা বড় সিদ্ধান্ত কিন্তু এই অভিমান থেকেই নেওয়া। তার অভিমানটা ঠিক কতটা তীব্র ছিল তার একটা উদাহরণ দিই। একবার ভাবুন, আদালত অবমাননার জন্য তার জরিমানা হয়েছিল কত জানেন? মাত্র ৫ টাকা। কিন্তু জয়রামের কাছে এটা টাকার প্রশ্ন ছিলই না, ছিল সম্মানের। তিনি কি করলেন? এই ৫ টাকার জন্য একেবারে হাইকোর্ট পর্যন্ত লড়লেন। আর খরচ করলেন কত? ১৭০০ টাকা। ভাবা যায়? বোঝাই যাচ্ছে তার কাছে পয়সার চেয়ে আত্মসম্মান অনেক অনেক উপরে ছিল। তো এমন একজন মানুষের জীবনে আখির কি ঘটল যা তার সবকিছু ওলটপালট করে দিল? কি করে একটা খুব সাধারণ অনুরোধ তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো? ব্যাপারটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একটা বিয়ের নেমন্ত্রণ ছিল, সেখানে যাওয়ার জন্য জয়রাম ভাবলেন স্থানীয় মহারাজার কাছ থেকে একটা হাতি চেয়ে নেবেন। আরে তিনি তো মহারাজার বাধা মুক্তার, তো এইটুকু তো আশা করাই যায়, তাই না? কিন্তু গোল বাঁধল উত্তরে। মহারাজার দেওয়ান যা বলে পাঠালেন সেটা জয়রামের বুকে ছুরির মতো গিয়ে লাগলো। দেওয়ান বললেন, বিয়ের নেমন্ত্রণে আবার হাতি কিসের, গরুর গাড়িতে করে চলে আসতে বলো। ব্যাস, এই একটা কথাতেই যেন আগুন লেগে গেল। জয়রামের মনে হলো এর চেয়ে বড় অপমান আর হয় না। জয়রাম কিন্তু মুখে কিছু বললেন না, জবাবটা দিলেন কাজে। সেই রাতে লোক পাঠিয়ে দিলেন আর কিনে আনলেন একটা মাদি হাতি। দাম কত পড়েছিল জানেন? ২,০০০ টাকা। ভাবুন তো একবার, এই হাতিটা আসলে ছিল তার আহত সম্মানের একটা জ্বলজ্বন্ত প্রতীক। আর খুব আদর করে তিনি এর নাম রাখলেন আদরিনী। আর আদরিনীকে যে আনা হলো, সেটা কিন্তু কোনো সাধারণ পশু কেনার মতো ছিল না। তাকে একদম বাড়ির অন্দরমহলে নিয়ে আসা হলো। ঘটি থেকে জল ঢেলে, পা ধুয়ে, কপালে তেল সিঁদুর পরিয়ে বরণ করা হলো। শাঁখ বাজলো, উলুধ্বনি হলো, চাল কলা কত কি দিয়ে তাকে খাওয়ানো হলো। মানে সে যেন কোনো পশু নয়, বাড়ির মেয়ে হয়ে এলো, পরিবারের একজন নতুন সদস্য। তো জয়রাম তো অভিমানের জোরে তার সম্মানটা আদায় করে নিলেন। কিন্তু সময় কি আর কারো জন্য বসে থাকে? সমাজ বদলাচ্ছিল, দেশের আইন কানুন বদলাচ্ছিল, আর এই বদলের হাওয়াটা সরাসরি এসে লাগলো জয়রামের জীবনে। এর পরের ৫টা বছর জয়রামের জন্য বেশ কঠিন ছিল। আস্তে আস্তে তার পতন শুরু হলো। প্রথমে তো খুব গর্ব ছিল, কিন্তু বাজারে তখন নতুন ইংরেজি জানা উকিল মোক্তাররা এসে গেছে। ফলে জয়রামের আয়ও কমতে শুরু করলো। তিনি যেন একটু একটু করে পুরনো হয়ে যাচ্ছিলেন। শেষে অবশ্য একটা বড় মামলা জিতে বিচারকের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়ে সম্মানের সাথেই কাজ ছাড়লেন। কিন্তু তার সেই সোনালি দিনগুলো আর ছিল না। ওই যে অবসরের আগে ইংরেজ বিচারক যে কথাটা বলেছিলেন, ওটা জয়রামের কাছে একটা বিশাল পাওয়া ছিল। বিচারক বলেছিলেন, আমি তো আপনাকে মোক্তার ভাবিনি, ভেবেছিলাম কোনো বড় উকিল। কি অসাধারণ দক্ষতায় আপনি কেসটা লড়েছেন। জয়রাম ঠিক এই রকম একটা সম্মান নিয়েই তো বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু সম্মান থাকলেই তো আর পেট চলে না, তাই না? অবসর নেওয়ার পর আসল সংকটটা শুরু হলো। টাকা টানাটানি তাকে এমন একটা জায়গায় এনে ফেলল
এমন একটা সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করালো যা তার সেই গর্ব, সেই আত্মসম্মানের গোড়াতেই ঘা দিল। বিপদ যেন চারদিক থেকে একসাথে আসছিল। জমানো টাকা প্রায় শেষ, এর মধ্যে নাতির শরীর খারাপ, তার চিকিৎসার জন্য জলের মতো টাকা খরচ হচ্ছে। ওদিকে আবার নাতিনির বিয়ে ঠিক হয়েছে, পণ দিতে হবে ২৫০০ টাকা। আর ছোট ছেলেটা, সেও বিয়ে পাশ করতে পারল না। মানে কোনো দিক থেকে কোনো আশার আলো নেই। তখন বন্ধু বান্ধবরা সবাই মিলে একটাই কথা বলল। তারা বললেন আসন্ন চৈত্র সংক্রান্তির মেলায় আদরিনীকে বিক্রি করে দিতে। কারণটা খুব সোজা, আদরিনীকে বিক্রি করলেই নাতনির বিয়ের জন্য প্রয়োজনীয় হাজার হাজার টাকা খুব সহজেই জোগাড় হয়ে যাবে। একবার ভেবে দেখুন তো, মাত্র ৫ বছরের ব্যবধানে ভাগ্যের কি নির্মম পরিহাস। যে আদরিনীকে জয়রাম একদিন নিজের অহংকার আর অগাধ বৃত্তের প্রতীক হিসেবে কিনেছিলেন, আজ ইংরেজ আইনের জাতাকলে পড়ে চরম দারিদ্র্যের শিকার হয়ে সেই আদরিনীকেই কিনা বিক্রির জন্য পাঠাতে হচ্ছে। জীবনে এককালে সেই দাপট আজ নিরুপায় দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। অভিমান, আহত অহংকার এবং চূড়ান্ত বিয়োগান্ত পরিণতি। প্রথম মেলায় কিন্তু আদরিনী বিক্রি হয়নি। এবার তাকে রসুলগঞ্জের দ্বিতীয় মেলায় পাঠানোর তোড়জোড় শুরু হলো। আর ঠিক বাড়ি থেকে বের হওয়ার সময় অবলা প্রাণীটা যেন ঠিক বুঝতে পারল যে সে আর কখনো এই বাড়িতে ফিরবে না। তার চোখ গড়িয়ে টুপটুপ করে জল পড়তে লাগলো। নীরবে সে বুঝিয়ে দিল তার বুকের ভেতরে জমানো কষ্ট আর অভিমানটা। জয়রাম নিজেও কি পারছিলেন এই বিচ্ছেদটা মেনে নিতে? নিজে চোখের জল মুছতে মুছতে তিনি আদরিনীকে কথা দিলেন, খুকির বিয়েটা হয়ে যাক, তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। তুই মনে কোনো অভিমান করিস নে মা। এই যে বাধ্য হয়ে প্রিয়জনকে দূরে ঠেলে দেওয়ার বা জোরপূর্বক বিশ্বাসভঙ্গের গ্লানি, এটা জয়রামকে ভেতর থেকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছুই লিখে রেখেছিল। মেলায় যাওয়ার পরদিন জয়রামের কাছে একটা অত্যন্ত দুঃখজনক চিঠি এলো। তাতে লেখা, পথের মাঝে আদরিনী হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। সে আর হাঁটতে পারছে না, ব্যথায় সুর গুটিয়ে বারবার আর্তনাদ করছে। ভেবে দেখুন, মালিকের বিশ্বাসভঙ্গের সেই গভীর অভিমানটাই যেন শারীরিক একটা রূপ নিয়ে আছড়ে পড়েছে প্রাণীটার ওপর, ঠিক যেন একটা ভগ্ন হৃদয়েরই শারীরিক বহিঃপ্রকাশ। খবরটা পাওয়া মাত্রই জয়রাম প্রায় পাগলের মতো রাতের অন্ধকারে ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে গেলেন আদরিনীর কাছে। কিন্তু পরদিন সকালে সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা তার জীবনের শেষ আশাটুকু কেড়ে নিল। একটা আমবাগানের ভেতর আদরিনীর বিশাল মেঘবর্ণের শরীরটা একেবারে নিথর আর নিষ্পন্দ হয়ে পড়ে আছে। সে ততক্ষণে চিরতরে বিদায় নিয়েছে। মৃত হাতির শরীরের কাছে লুটিয়ে পড়ে জয়রামের সেই মর্মান্তিক আর্তনাদ আজও যেন কানে বাজে। তিনি ডুকরে কেঁদে উঠে বারবার বলছিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। জয়রামের বুঝতে আর বাকি ছিল না যে অন্য কোনো রোগ নয়, তার ওই চরম বিশ্বাসঘাতকতার তীব্র কষ্টটাই আদরিনীর প্রাণটা কেড়ে নিল। আর এই বিয়োগান্ত কাহিনীর শেষ এখানেই নয়। নিজের এই আদরের হাতির অভিমান আর মৃত্যুকে জয়রাম কোনোভাবেই মেনে নিতে পারেননি। ঠিক ২ মাস পর সেই তীব্র অপরাধবোধ আর ভগ্ন হৃদয়ের ভার সইতে না পেরে জয়রাম মুখোপাধ্যায় নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। গল্পটির শেষে আমাদের গভীর ভাবিয়ে তোলে, যখন সমাজ আর সময় চারপাশ থেকে অত্যন্ত দ্রুত বদলাতে থাকে, তখন মানুষের অহংকারের পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, আর একটি নিঃশর্ত ভালোবাসার বন্ধন ভেঙে যাওয়ার মূল্যই বা কতটুকু। ঔপনিবেশিক আইনের এই রদবদল, মানুষের জেদ আর একটি প্রাণীর অকৃত্রিম ভালোবাসার এই মর্মস্পর্শী পরিণতি সত্যি ইতিহাসে এক দীর্ঘস্থায়ী দাগ কেটে যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই অমর সৃষ্টি আমাদের আজীবন নতুন করে ভাবতে বাধ্য করবে।